হ্যালো মুভিম্যানের বন্ধুরা, কেমন আছেন সবাই? আচ্ছা বলুন তো, অহংকার আর আত্মবিশ্বাসের মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়? কখন একজন নায়ক নিজের অজান্তেই ভিলেন হয়ে ওঠে? আজ আমরা এমনই এক যোদ্ধার গল্প শুনবো, যার শক্তি ছিল পাহাড়ের মতো অটল, কিন্তু অহংকার ছিল আকাশের চেয়েও উঁচু। সে উড়ন্ত শূকরকে পোষ মানায়, কিন্তু একজন বৃদ্ধার সামান্য অনুরোধে মুখ ফিরিয়ে নেয়। আর এই এক ভুলের কারণেই তার জীবন এমন এক অন্ধকারে ডুবে যায় যেখান থেকে ফেরা প্রায় অসম্ভব। আর আমাদের আজকের মুভির নাম ফিনিশ দ্য ফার্স্ট ওয়ারিয়র। তো চলুন দেখি, সত্যিকারের নায়ক হতে গেলে শুধু শক্তি যথেষ্ট, নাকি তার চেয়েও বেশি কিছু লাগে? আর পুরো গল্প জুড়েই বরাবরের মতো আমি মুভিম্যান আছি আপনাদের সাথে। গল্পের শুরুতেই আমাদেরকে একজন বিশাল শক্তিশালী যোদ্ধা ফিনিস্ট আর তার সহযোগী অ্যান্ডিকে দেখানো হয়। তারা দুজনে একটা জঙ্গল এসেছিল বিশাল একটা শূকরকে ধরার জন্য, কারণ এই শূকরটা প্রায় গ্রামের মানুষদের ফসল নষ্ট করে ফেলছিল। কিছুক্ষণ খোঁজাখুঁজির পরেই তারা দেখতে পায় তাদের সামনে বিশাল একটা শূকর শুয়ে আছে। শূকরটাকে দেখে ফিনিস্ট একদমই ভয় পায় না, সে অনেক সাহসী ছিল, আর সেই সাথে সে নিজেকে গ্রামের সবার সামনে বড় যোদ্ধা হিসেবে প্রমাণ করতে চায়। তাই অস্ত্র নিয়ে সে শূকরের উপর হামলা করে দেয়, কিন্তু তার এইসব ছোট্ট অস্ত্রে শূকরটা তেমন কিছুই হচ্ছিল না। আর এটা দেখে অ্যান্ডি তখন ফিনিস্টকে সাহায্য করার জন্য শূকরের নাকের মধ্যে একটা লাঠি ঢুকিয়ে দেয়। সাথে সাথে শূকরটার ঘুম ভেঙে যায়, আর সে রাগে অ্যান্ডিকে মারার জন্য এগিয়ে আসে। তখনই ফিনিস্ট অ্যান্ডিকে বাঁচানোর জন্য শূকরের সামনে চলে আসে, কিন্তু শূকরটা ফিনিস্টকে উপরের দিকে ছুড়ে মারে, আর সে উড়ে গিয়ে সোজা আবার শূকরের পিঠের উপরে এসে পড়ে। এক পর্যায়ে অ্যান্ডি ফিনিস্টকে একটা দড়ি দেয় শূকরটাকে কন্ট্রোল করার জন্য, কিন্তু সাথে সাথে দেখা যায় এই শূকরটার বাদুরের মতো ডানাও ছিল, আর সে ডানা বের করে আকাশে উড়ে যায়। ফিনিশ তখন অনেক বুদ্ধি করে রশি দিয়ে শূকরের ডানা বেঁধে ফেলে, আর তাকে ঘোড়ার মতো কন্ট্রোল করতে শুরু করে। উঠতে উঠতে তারা তাদের গ্রামের উপরে চলে আসে, আর ফিনিশ শূকরটাকে উপর থেকেই তাদের গ্রামের রাস্তার উপরে আছড়ে ফেলে। এটা দেখে গ্রামের সবাই তো অনেক খুশি হয় যে এত বড় একটা শূকরকে ফিনিশ একাই কাবু করে ফেলেছে। আর তখন গ্রামের সবার সাথে বাবা ইয়েগা নামের একজন মহিলা জাদুকর ছিল। বাবা ইয়েগা ফিনিস্টের সামনে এসে বলে, তুমি তো অনেক শক্তিশালী, আমার বাড়ির সামনের নদীতে একটা বিশাল পাথর এসে পানি আটকে ফেলেছে, তাই তুমি যদি পাথরটাকে সরিয়ে আমাকে সাহায্য করতে তাহলে আমার অনেক উপকার হতো। কিন্তু ফিনিশ তখন কিছুটা অহংকার নিয়েই বলে, আমি কত বড় বড় কাজ করেছি, আর তুমি আমাকে এই সামান্য কাজের জন্য বলছো? এরপর সে তার বীরত্বের গল্প শুরু করে দেয়। কিন্তু ইয়েগা ফিনিস্টের এত বড় বড় গল্প শুনে বলতে থাকে, তুমি তো সবসময় এগুলোই বলো, কিন্তু আসলে কে জানে যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা। আর এটা শুনে সেখানে থাকা সবাই হাসতে শুরু করে দেয়। তাই ফিনিস্ট রাগ হয়ে সেখান থেকে চলে যায়। বাড়ি ফিরে ফিনিস্টের মেজাজ খুব খারাপ ছিল, কারণ ইয়েগার জন্য আজকে সবাই তাকে নিয়ে মজা করেছে, যেখানে তার সাহসিকতার জন্য সবার প্রশংসা করার কথা ছিল। আর তাই সে মনে মনে ঠিক করে বাবা ইয়েগার থেকে এর প্রতিশোধ সে অবশ্যই নেবে। আর তাই ফিনিশ তখন ঠিক করে তাকে আবারও বড় কিছু করে সবার কাছে নিজেকে প্রমাণ করতে হবে। আর তখন তার সহকারী অ্যান্ডি বলে, হ্যাঁ, বাইরে সামনের পাহাড়ে যে টাওয়ারটা আছে না, সবাই বলে সেখানকার টাওয়ারে নাকি একটা মনস্টার থাকে, আর সেই মনস্টারটা একটা সুন্দরী রাজকুমারীকে আটকে রেখেছে। তুমি যদি ওই মনস্টারটাকে মেরে রাজকুমারীকে মুক্ত করতে পারো, তাহলে পুরো দুনিয়ায় তোমার সাহসের কথা সবাই জানতে পারবে। আর এটা শোনা মাত্রই ফিনিশ ঠিক করে ফেলে সে ওই টাওয়ারে যাবে। আর তাই রাত হতেই অ্যান্ডিকে নিয়ে ফিনিশ সেই পাহাড়ের কাছে চলে আসে, কিন্তু সেখানে এসে ফিনিশ দেখতে পায় তাদের আসার আগে অনেক যোদ্ধারা সেখানে এসে পৌঁছেছে। তারা সবাই ওই রাজকুমারীকে উদ্ধার করে নিয়ে যেতে চায়, কিন্তু এখানে যারা এসেছিল সবাই আসলে রাজকুমারীর লোভেই এসেছে, কিন্তু শুধুমাত্র ফিনিশ এসেছিল মনস্টারটাকে মারার লোভে। তাই সে ঠিক করে সে একাই ভেতরে যাবে। বাকিরা যখন ঘুমিয়ে পড়ে, ফিনিশ একাই সেই টাওয়ারের ভেতরে ঢুকে যায়। টাওয়ারে ঢুকেই ফিনিশ সামনে সেই রাজকুমারীকে দেখতে পায়, আর তাকে বলে, আমি তোমাকে এখানে বাঁচাতে এসেছি। কিন্তু রাজকুমারী হয়তো ফিনিশকে দেখে কিছুটা ভয় পেয়ে গিয়েছিল, তাই সে দৌড়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আর তখনই ফিনিশ তার হাত ধরে বসে। সাথে সাথেই দেখা যায় পেছন থেকে একটা সাপ ফিনিস্টের উপর আক্রমণ করে, আর রাজকুমারী একটা দেওয়ালের পিছনে চলে যায়। সাপের আক্রমণ থেকে বাঁচতে গিয়ে ফিনিশ খেয়াল করে আসলে এটা একটা লেজ ছিল, যেটা কিনা দেখতে একটা সাপের মতো, আর এই লেজটা ছিল আসলে সেই মনস্টারটার। এরপর মনস্টার আর ফিনিস্টের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। এক পর্যায়ে ফিনিস্ট মনস্টারের লেজটা আটকে ধরে, আর সে তার দুই হাত দিয়ে সাপের মুখটা ধরে ছিঁড়ে ফেলতে যাচ্ছিল। আর ঠিক তখনই মনস্টারটা সাপের মুখ থেকে বিষ ছুঁড়ে মারে, আর বিষটা সোজা ফিনিস্টের চোখে গিয়ে লাগে। বিষের প্রভাবে সে তার সামনে থাকা কিছুই দেখতে পাচ্ছিল না, কিন্তু তাতেও সে হার মানে না। অন্ধ অবস্থাতেই ফিনিশ তার অস্ত্রটা চারপাশে খুঁজতে শুরু করে, আর এক পর্যায়ে সেটা পেয়েও যায়। সে তার বিশাল মুগুর দিয়ে চারপাশে আঘাত করতে শুরু করে, কিন্তু অবাক করা বিষয় হলো মনস্টারটাকে আর দেখা যায় না, বরং তার পরিবর্তে পুরো টাওয়ারটাই ভেঙে পড়ে। টাওয়ার ভাঙার শব্দে বাইরে থাকা বাকি যোদ্ধাদের ঘুম ভেঙে যায়। তারা সবাই মিলে ভিতরে আসলে দেখতে পায় ভাঙা অংশের নিচে ফিনিশ চাপা পড়ে আছে। অ্যান্ডি দেখতে পায় ফিনিশের চোখের দৃষ্টি চলে গেছে, তাই সে তাকে বাড়িতে নিয়ে আসে। এদিকে ফিনিশ নিজের চোখের দৃষ্টি হারিয়ে অনেক রেগেছিল, আর অ্যান্ডি তার এই অবস্থা দেখতে পারছিল না। তার অনেক কষ্ট হচ্ছিল, তাই সে বাবা ইয়েগার কাছে আসে সাহায্য চাওয়ার জন্য। অ্যান্ডি ইয়েগাকে সবকিছু খুলে বলে আর তার কাছে সাহায্য চায়, কিন্তু ইয়েগা ফিনিশকে সাহায্য করতে মানা করে দেয়, কারণ সে যখন ফিনিশের কাছে সাহায্য চেয়েছিল সেও তাকে সাহায্য করেনি। আর এটা শুনে ফিনিশ আরো ভেঙে পড়ে। এদিকে সময় যাচ্ছিল, অ্যান্ডিও তখন এখন আর আগের মতো ফিনিশের কাছে আসে না। একসময় সাহসী যোদ্ধা এখন একটা অসহায়ের জীবন পার করছিল, তাকে তার সব কাজগুলো নিজেই করতে হতো। ফিনিশ বাজারে গিয়ে ফল কিনে আনতো, কিন্তু রাস্তার ভেতরে এই বাচ্চা
বাচ্চারা সেগুলো ঝুড়ি থেকে চুরি করে নিয়ে খেয়ে ফেলতো। আর এভাবে বেশ কিছু দিনের মধ্যেই তার সব জমানো টাকা শেষ হয়ে যায়। একদিন অ্যান্ডি তার বাড়িতে আসে, কিন্তু ফিনিস্ট এখন অনেক ডিপ্রেশনে ছিল, তাই সে রাগ করে অ্যান্ডিকেও এখান থেকে চলে যেতে বলে। সে বলে, তোমার জন্য আমার এখানে কোনো কাজ নেই, তাই তুমি নিজের মতো কিছু একটা খুঁজে নাও। অ্যান্ডিও বাধ্য হয়ে সেখান থেকে চলে যায়। এভাবে আরো কয়েকদিন কেটে যায়। ফিনিস্টের জমানো সব টাকা শেষ হয়ে যায়, তাই তাকে বাধ্য হয়ে বেঁচে থাকার জন্য বাজারের ফেলে দেওয়া পচা শাকসবজি আর ফল খেতে হয়। আর এভাবে একদিন যখন পচা কোনো ফলও তার ভাগ্যে জোটেনি, সে একটা খালি ঝুড়ি নিয়ে বাজারের মাঝখানে বসেছিল। আর বাবা ইয়েগা তখন সেখান থেকেই যাচ্ছিল। আর সে অসহায় ফিনিস্টকে দেখে তার বাস্কেটের মধ্যে থেকে কিছু খাবার ফিনিস্টের ঝুড়িতে দিয়ে দেয়। তারা দুজনে কথা বলতেই যাবে, ঠিক তখনই তাদের গ্রামে কিছু ডাকাত আক্রমণ করে দেয়। ডাকাত দলের লোকেরা গ্রামের সবাইকে মারছিল, আর সেই সাথে চারদিকে লুটপাট চালাচ্ছিল। ফিনিস্ট চোখে কিছু না দেখতে পেলেও সে শব্দ শুনে সবকিছু স্পষ্ট বুঝতে পারছিল। আর যখনই ডাকাতদের মধ্যে কিছু লোকেরা ফিনিস্টের উপর হামলা করে, ফিনিস্ট তাদের শব্দ শুনেই এক এক করে তাদেরকে মারতে শুরু করে। চোখে দেখতে না পেলেও তাদের শব্দ শুনেই ফিনিস্ট তাদের সাথে অনেক ভালোভাবে লড়াই করতে পারছিল। আর এটা দেখে ডাকাতদের একজন ফিনিস্টকে একটা রশি দিয়ে বেঁধে ফেলে, কিন্তু তখনই ফিনিস্ট রশিটা দিয়েই উল্টো ডাকাতকে ঘোড়া থেকে ফেলে দেয়। আর এভাবে বেশ কিছুক্ষণ লড়াই করার পরে হঠাৎ করে একটা ডাকাত ফিনিস্টের মুখে হামলা করে, আর এতে ফিনিস্ট সেখানেই জ্ঞান হারায়। যখন তার জ্ঞান ফিরে, সে দেখতে পায় তাকে একটা জাহাজের মধ্যে আটকে রাখা হয়েছে। আর এই জাহাজে তার সাথে গ্রামের সব মানুষই ছিল, এমনকি সেখানে বাবা ইয়েগাও ছিল। আসলে এই ডাকাতেরা মানুষদেরকে ধরে ধরে তাদেরকে দাস হিসেবে বিভিন্ন জায়গায় বিক্রি করে দিত। কিছুক্ষণ পর অ্যান্ডিকেও সেখানে দেখা যায়, কিন্তু সে বন্দী থাকার বদলে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছিল। ইয়েগা তাকে জিজ্ঞেস করে, তুমি ঘুরে বেড়াচ্ছ কিভাবে? অ্যান্ডি তখন বলে, আমি ডাকাতদেরকে বলেছি আমি তাদেরকে সাহায্য করব, আর তাদের হয়ে তোমাদের উপর নজর রাখবো। আর এগুলো বলতে বলতে সে একটা প্রদীপ দেখায়। এই প্রদীপটা আসলে সে ডাকাতদের কাছ থেকে চুরি করে এনেছে। অ্যান্ডি ইয়েগাকে বলে, আমি এটাকে বিক্রি করে বেশ কিছু টাকা পাবো। আর এটা বলতে বলতেই অ্যান্ডি কাপড় দিয়ে ঘষে প্রদীপটা পরিষ্কার করতে শুরু করে। ঠিক তখনই সেখানে একটা জিন বের হয়ে আসে, আর জিনটাকে দেখে সেখানে থাকা সবাই অনেক ভয় পেয়ে যায়, এমনকি অ্যান্ডি নিজেও অনেক ভয় পেয়ে গিয়েছিল। আর তাদের চিৎকার চেঁচামেচি শুনে সেখানে একটা ডাকাত চলে আসে, আর তখন জিনটা তাকে মেরে আবারও উপরে পাঠিয়ে দেয়। এরপর জিন অ্যান্ডির কাছে গিয়ে জিজ্ঞেস করে, তোমার ইচ্ছে কি? বেচারা অ্যান্ডি ভয়ে ভয়ে বলে, আমি চাই তুমি আবারও প্রদীপের মধ্যে ঢুকে যাও। আর জিনটা সেটাই করে। তখন সেখানে আরো কিছু ডাকাত আসে আর অ্যান্ডির থেকে প্রদীপটা কেড়ে নেয়। একবার চিন্তা করুন, কি পরিমাণে বোকা না হলে মুক্ত হওয়ার মতো এমন একটা সুযোগ পেয়েও মিস করে ফেললো। কিছুক্ষণ পর দেখা যায় তাদের জাহাজটা আরবে চলে এসেছে, আর সেখানে তাদের সবাইকে একটা বাজারে তোলা হয়েছে দাস হিসেবে বিক্রি করার জন্য। তখন সেখানে একটা লোক চলে আসে, আর সে বাবা ইয়েগা, অ্যান্ডি আর ফিনিস্টকে কিনে নেয়। আর তাদের তিনজনকে নিয়ে লোকটা তার মহলে ফিরে আসে। তার মহলটা এত বড় ছিল যে সেটা দেখে সবাই অবাক হয়ে যায়, এমনকি তার মহলে অনেক ধরনের রোবটও ছিল। এটা অনেক প্রাচীন সময়ের কথা, আর তাই তখন রোবট থাকা এক প্রকার অসম্ভব। মহলের ভেতরে থাকা সবকিছু দেখে সবাই অনেক অবাক হয়ে যাচ্ছিল। তাই লোকটা তখন তার মুখ খুলে সবাইকে বলে, ভয় পাওয়ার কিছু নেই, আমি আসলে একজন সায়েন্টিস্ট, আর আমি এমন রোবট সহ আরো অনেক কিছুই আবিষ্কার করেছি। আমার এইসব আবিষ্কারের মাধ্যমে মানুষের উপকার হয়। আমি এগুলো আবিষ্কার করি যেন মানুষের জীবন আরো সহজ হয়। এরপর সায়েন্টিস্ট তাদের সবার জন্য খাবারের আয়োজন করে। ফিনিস্ট তাকে বলে সে আগে একজন যোদ্ধা ছিল, কিন্তু কিভাবে অন্ধ হয়ে যাওয়ার পর তার জীবনটা পুরোপুরি বদলে গেছে। সায়েন্টিস্ট তখন বলে, হ্যাঁ, আমি তোমার ব্যাপারে আর বাবা ইয়েগার ব্যাপারে অনেক গল্প শুনেছি। তা না হলে আমি সাধারণত দাসদেরকে কিনে তাদেরকে মুক্ত করে দেই। খাওয়ার সময় সবাই দেখতে পায় সায়েন্টিস্টের রোবট তাদের জন্য অনেক সুস্বাদু খাবার নিয়ে আসছিল। আর এগুলো দেখে সেখানে থাকা সবাই অনেক অবাক হয়ে যায়। তারা ভাবছিল এটা নিশ্চয়ই কোনো ধরনের জাদু, কিন্তু সায়েন্টিস্ট বলে, না, আসলে আমি 500 বছর ধরে গবেষণা করছি এগুলো নিয়ে। এটা শুনে বাবা ইয়েগা বলে, তুমি 500 বছর ধরে বেঁচে আছো কিভাবে? সায়েন্টিস্ট তখন বলে, আসলে আমি একটা স্পেশাল সিরাম তৈরি করেছি, আর এই লিকুইডের মাধ্যমেই আমি নিজেকে একই বয়সে রেখে গবেষণা চালিয়ে যাচ্ছি। খাওয়ার পর সায়েন্টিস্ট তাদের সবাইকে তার ল্যাব দেখাতে নিয়ে আসে। ফিনিস্ট তখন সায়েন্টিস্টকে জিজ্ঞেস করে, আপনি স্পেশাল সিরাম কিভাবে বানিয়েছেন? ওটা দিয়ে কি আমার চোখ ভালো করা সম্ভব? সায়েন্টিস্ট তখন বলে, না, এটা দিয়ে তো তোমার চোখ ভালো হবে না, কিন্তু তোমার জন্য আমার কাছে অন্য কিছু একটা আছে। এটা বলে সে ফিনিস্টকে একটা বিশেষ ধরনের চশমা পরিয়ে দেয়। আর চশমা পরা মাত্রই ফিনিস্ট আবারও সবকিছু আগের মতো দেখতে শুরু করে। এতে ফিনিস্ট অনেক বেশি খুশি হয়ে যায়। সে খুশিতে সায়েন্টিস্টকে জড়িয়ে ধরে। সায়েন্টিস্ট তখন বলে, সায়েন্সের মাধ্যমে পৃথিবীর যে কোনো কিছুই করা সম্ভব, কিন্তু যারা জাদুর ব্যবহার করে তারা কোনো না কোনো ভাবে পৃথিবীর ক্ষতি করছে। আর এই ধরনের জাদুকরী জিনিস যেগুলো মানুষের ক্ষতি করে তাদেরকে শেষ করার জন্য আমি একটা মেশিন বানিয়েছি। সবাইকে এটার উদাহরণ দেখানোর জন্য সে সেই প্রদীপটা বের করে যেটার মধ্যে জিন ছিল। আসলে সে এই প্রদীপটা ডাকাতদের কাছ থেকেই কিনে নিয়েছিল। ইয়েগা সায়েন্টিস্টকে সাবধান করে প্রদীপ থেকে দূরে থাকার জন্য, কিন্তু সায়েন্টিস্ট ভয় না পেয়ে প্রদীপে ঘষা দেয় আর জিনটাকে বাইরে বের করে আনে। আর জিন বাইরে আসার সাথে সাথেই সে তার মেশিনটা অন করে দেয়। দেখতে দেখতে মেশিনটা ঘুরতে ঘুরতে জিনের সব শক্তি শুষে নিয়ে তাকে শেষ করে দেয়। সায়েন্টিস্ট তখন বলে, দেখো, আমি জিনটাকে হাওয়ায় মিশিয়ে দিয়েছি। রাতে যখন সবাই একসাথে বসে গল্প করছিল তখন সায়েন্টিস্ট জানতে পারে তার পাশেই একটা পাহাড়ে একটা মনস্টার এসেছে, আর এটা মানুষের ক্ষতি করতে পারে। আর এই মনস্টারের লেজ নাকি সাপের মতো। আর এটা শুনে ফিনিস্ট বুঝতে পারে এটা সেই মনস্টারটা যার কারণে সে অন্ধ হয়ে গিয়েছিল। তাই ফিনিস্ট সায়েন্টিস্টকে
বলে আমি ওই মনস্টারটাকে ধরে আপনাকে সাহায্য করব। কিন্তু প্রথমে সায়েন্টিস্ট রাজি হচ্ছিল না, তাই ফিনিস্ট বলে ওই মনস্টারের কারণেই আমি আজকে অন্ধ। এটা শুনে সায়েন্টিস্ট ফিনিস্টকে সেখানে পাঠাতে রাজি হয়। অন্যদিকে রাতে ইয়েগা লুকিয়ে লুকিয়ে সায়েন্টিস্টের ল্যাবে প্রবেশ করে। সে আসলে ওই স্পেশাল সিরামটা চুরি করতে চাচ্ছিল, কিন্তু তার আগেই সে সায়েন্টিস্টের হাতে ধরা পড়ে যায়। তখন সায়েন্টিস্ট ইয়েগাকে বলে যদি তোমরা আমাকে ওই মনস্টারটাকে ধরে এনে দিতে পারো তাহলে আমি কিছু সিরাম তোমার সাথে শেয়ার করব। পরের দিন সকালে সায়েন্টিস্ট ফিনিস্ট আর বাকি সবাইকে একটা বক্সের কাছে নিয়ে যায় আর তাদেরকে বলে এই বক্সটা মনস্টারের কাছে নিয়ে অন করলেই মনস্টারটা এই বক্সের মধ্যে বন্দী হয়ে যাবে। এরপর সে তার তৈরি করা একটা বিশেষ হেলিকপ্টারের সামনে সবাইকে নিয়ে আসে। এই হেলিকপ্টার দিয়ে তারা খুব অল্প সময়ে দূরের রাস্তা পার করতে পারবে। মনস্টারের সাথে লড়াই করার জন্য সায়েন্টিস্ট ফিনিস্টকে বেশ কিছু অ্যাডভান্স অস্ত্রও দেয়। তারপর সেই হেলিকপ্টারে করে তিনজনকে মনস্টারের পাহাড়ের দিকে পাঠিয়ে দেয়। যাওয়ার আগে সে সবাইকে বলে মনস্টারটাকে অবশ্যই জীবিত ধরে আনতে হবে। আর দেখতে দেখতে তারা সেই হেলিকপ্টারে করে পাহাড়ে চলে আসে। সেখানে কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর ফিনিশ সেই মনস্টারের পায়ের চিহ্ন দেখতে পায় আর সেটাকেই ফলো করে তারা একটা গুহার সামনে এসে পৌঁছায়। গুহার ভেতরে ঢুকে ফিনিশ প্রথমে মনস্টারটাকে মেরে আবারও বাইরে বের হয়ে আসে আর মনস্টারটা তার পিছু পিছু বাইরে আসার সাথে সাথে বাবা ইয়েগা সেই বক্সের চাবি ঘুরিয়ে মনস্টারটাকে বক্সের মধ্যে বন্দি করে ফেলে। এরপর তারা সেই বক্সটা নিয়ে আবারও সায়েন্টিস্টের বাড়ির দিকে ফিরতে শুরু করে। এভাবে বেশ কিছু দূর পাড়ি দেওয়ার পর রাত হয়ে যায়, তাই তারা একটা জায়গায় ক্যাম্প করে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। আর সেখানে হঠাৎ করে ফিনিশ সেই বক্সের মধ্যে থেকে একটা মেয়ের গলার আওয়াজ শুনতে পায়, তাই সে ভেতরে কি আছে দেখার জন্য বক্সের দরজা খুলে দেয়। যদিও সবাই তাকে বারবার নিষেধ করছিল, কিন্তু বক্সের দরজা খুলতেই ফিনিশ অবাক হয়ে যায়, কারণ ভেতরে আসলে সেই রাজকুমারীটা বসেছিল। বাবা ইয়েগা তখন বলে আসলে এই রাজকুমারী হলো আসল মনস্টার। ফিনিশ ইয়েগার কোনো কথা না শুনেই রাজকুমারীকে বাইরে বের করার কথা বলছিল, কারণ সে মনে মনে রাজকুমারীকে পছন্দ করে ফেলেছে। কিন্তু বাবা ইয়েগা বারবার তাকে সাবধান করার চেষ্টা করছিল। এরপরেও ফিনিশ যখন তার কথা না শুনে রাজকুমারীকে বাইরে বের করতে যাচ্ছিল, ঠিক তখন ইয়েগা ফিনিশকে ধাক্কা দিয়ে বক্সের মধ্যে তাকেও আটকে ফেলে। ভেতরে পড়ার পর ফিনিশ রাজকুমারীর হাত ধরতে চাইলে রাজকুমারী বারবার তাকে এড়িয়ে যাচ্ছিল। আর রাজকুমারী যখন বলে আসলে আমার উপরে একটা অভিশাপ আছে, যদি কোনো পুরুষ আমার হাত ধরে তাহলে আমি ওই মনস্টারে পরিবর্তন হয়ে যাই, কিন্তু আমি খারাপ না, আমি ততক্ষণ পর্যন্ত কারো উপর আক্রমণ করি না যতক্ষণ কেউ আমাকে আক্রমণ না করে, কিন্তু এই অভিশাপের কারণে আমাকে সবসময় পাহাড়ে পাহাড়ে লুকিয়ে থাকতে হয়। অন্যদিকে আমরা তখন সেই সায়েন্টিস্টকে দেখতে পাই, যার লোকেরা একটা কৃষককে ধরে এনেছিল। আসলে এই কৃষকের কাছে একটা বিড়াল ছিল যার লেজ থেকে আলো জ্বলছিল। কৃষক সায়েন্টিস্টকে বারবার অনুরোধ করে তার বিড়ালটাকে ছেড়ে দেওয়ার জন্য, কারণ সে কারো কোনো ক্ষতি করে না, বরং অন্যদিকে বিড়ালের আলোর কারণে রাতে তাদের অনেক রকমের সুবিধা হয়। কিন্তু সায়েন্টিস্ট তার কোনো কথা না শুনেই বিড়ালটাকে সেই মেশিনের মধ্যে দিয়ে বিড়ালের জাদুর শক্তি শুষে নেয়। আর এবার আমরা আসল বিষয়টা বুঝতে পারি, আসলে প্রত্যেকটা জাদুর প্রাণীর ক্ষমতা শুষে নেওয়ার পর এই মেশিনটা একটা স্পেশাল সিরাম তৈরি করে দেয়। সায়েন্টিস্ট এই বিড়াল থেকে বের হওয়া সিরামটা নিয়ে তার স্পেশাল কক্ষে রাখতে আসে, আর আমরা সেখানে দেখতে পাই এমন হাজারো সিরামের বোতল আগে থেকেই রাখা ছিল। এদিকে একই বক্সের মধ্যে বন্দি থেকে ফিনিস্টার রাজকুমারী একে অন্যকে পছন্দ করে ফেলেছে। অ্যান্ডি আর বাকিরা মিলে তাদের দুজনকে বক্সে করেই সায়েন্টিস্টের কাছে নিয়ে আসে। মহলে পৌঁছে অ্যান্ডি আর ইয়েগা দূর থেকে দাঁড়িয়ে সায়েন্টিস্টের কাজগুলো দেখছিল। তারা দেখে সায়েন্টিস্ট আবারও একটা জাদুর পাখি থেকে সব জাদু শুষে নিয়ে একটা সিরাম বানিয়েছে, আর এই সিরামটা তার রোবটের ভেতরে দিতেই তার রোবটগুলো চলতে শুরু করে। আসলে সে কোনো বিজ্ঞানী না, বরং এভাবেই সে জাদুর শক্তিগুলো চুরি করে সেগুলো দিয়ে এই রোবটগুলো চালাতো। আর তখন বাবা ইয়েগা আর অ্যান্ডি সায়েন্টিস্টের সামনে এসে বলে তুমি একজন মিথ্যাবাদী, তুমি নিজের সুবিধার জন্য অবলা প্রাণীগুলোকে মেরে ফেলছো। সায়েন্টিস্ট তখন বলে তোমরা আমার সিক্রেট জেনে গেছো, আর আমার সত্যি জেনে যাওয়া কাউকে আমি ছেড়ে দেই না। আসলে সায়েন্টিস্ট খুব খারাপ একজন মানুষ ছিল। অ্যান্ডি আর ইয়েগা তখন দৌড়ে বাইরে বের হয়ে আসে আর ফিনিশ সহ রাজকুমারীকে সেই বক্স থেকে মুক্ত করে দেয়। তাদেরকে সায়েন্টিস্টের সব সত্যিটা খুলে বলে। রাজকুমারী বলে আমি এই সায়েন্টিস্টকে চিনি, সে অনেকদিন ধরেই আমার পেছনে পড়ে আছে। ঠিক তখনই সায়েন্টিস্ট আর তার বাকি লোকেরা তাদের সবাইকে চারপাশ থেকে ঘিরে ধরে। একই সাথে সায়েন্টিস্টের কচ্ছপ রোবটগুলো তাদের দিকে আক্রমণ করতে শুরু করে। সেগুলোর মধ্যে থেকে এক ধরনের চেইন বের হয়ে ফিনিস্টার রাজকুমারীকে বন্দী বানিয়ে ফেলে। এরপর সায়েন্টিস্টের সেই স্পেশাল মেশিনটা দিয়ে রাজকুমারীর জাদুর শক্তি শুষে নিতে শুরু করে, কিন্তু এভাবে চলতে থাকলে রাজকুমারীও মারা যাবে। আর তাই আমাদের বীর যোদ্ধা ফিনিস্ট তখন বাংলা সিনেমার মতো শিকল ছিঁড়ে রাজকুমারীর হাত ধরে তাকে মনস্টার বানিয়ে দেয়। মনস্টার হয়েই রাজকুমারী তার শিকল ছিঁড়ে আশেপাশের সবাইকে আক্রমণ করতে শুরু করে। আর এই সুযোগে ফিনিস্ট, বাবা ইয়েগা আর অ্যান্ডি সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু সায়েন্টিস্টের লোকেরা তাদের পিছু করতে থাকে। বাবা ইয়েগা তখন তার জাদু দিয়ে তার হাতে থাকা কিছু তরমুজের বীজ ছুঁড়ে মারে, আর সেগুলো বড় বড় তরমুজ হয়ে সায়েন্টিস্টের লোকদের উপর পড়তে থাকে। অন্যদিকে তখন সায়েন্টিস্ট তাজমহলের নিচ থেকে বিশাল এক কচ্ছপের রোবট বের করে, আর সেই কচ্ছপ নিয়ে সে ফিনিস্টার বাকি সবাইকে মারার জন্য তাদের পিছনে তাড়া করতে শুরু করে। সায়েন্টিস্ট বিশাল কচ্ছপটাকে কন্ট্রোল করে আর কিছুটা দূরে এসেই সে তাদের উপরে কামান দিয়ে হামলা করতে শুরু করে। এভাবে বেশিক্ষণ টিকে থাকা যাবে না বুঝতে পেরে ফিনিস্ট ইয়োগাকে বলে তুমি সায়েন্টিস্টের মনোযোগ নষ্ট করো, আমি কচ্ছপটাকে উল্টে ফেলার ব্যবস্থা করছি। দেখতে দেখতে সায়েন্টিস্ট তার কচ্ছপ নিয়ে ইয়েগার সামনে চলে আসে, আর সে তার সেই যন্ত্রটা দিয়ে
বাবা ইয়েগার জাদু চুষে নিতে শুরু করে। এদিকে জাদুর ক্ষমতা হারিয়ে ইয়েগা এখন আগের থেকে অনেক বুড়ি হয়ে গিয়েছে। কিন্তু যতক্ষণ ধরে ইয়েগা সায়েন্টিস্টকে তার দিকে ব্যস্ত রাখছিল ততক্ষণে ফিনিস্ট কচ্ছপের কাছে পৌঁছে গিয়েছিল, আর সে তার অস্ত্রের সাহায্যে কচ্ছপের উপরে উঠে বসে। কিন্তু তখনই সায়েন্টিস্ট তাকেও দেখে ফেলে। সে বারবার ফিনিস্টকে উপর থেকে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু অনেক চেষ্টা করার পরেও ফিনিস্ট তো পড়ে না, কিন্তু তার চশমাটা খুলে পড়ে যায়। আর চশমা হারানোর পর সে আবারও চোখে কিছুই দেখতে পাচ্ছিল না। তখন ইয়েগা তাকে নিচ থেকে জোরে জোরে চিৎকার করে যা কিছু হচ্ছিল সবকিছু বলে দিচ্ছিল, যাতে সে লড়াই করতে পারে। আর এতক্ষণে সেখানে মনস্টার রাজকুমারীও চলে আসে। তাকে দেখে সায়েন্টিস্ট ভয় পেয়ে যায়। এই সুযোগটা কাজে লাগিয়েই ফিনিস্ট কচ্ছপটাকে টেনে উল্টো করে ফেলে দেয়, আর সাথে সাথে কচ্ছপের ভেতরে থাকা সব জাদুর সিরাম মাটিতে পড়ে যায়। সায়েন্টিস্ট শেষবারের মতো নিজেকে বাঁচাতে জাদুর পাখা বের করে উড়ে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সিরামের অভাবে তার পাখাটাও ঠিকঠাক কাজ করে না, আর সে উল্টো সেই জাদুর সিরামের মধ্যে পড়েই মারা যায়। এদিকে আমাদের বীর যোদ্ধা কচ্ছপটাকে উল্টে তো দিয়েছিল, কিন্তু তার আঘাতে সেখানে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে। রাজকুমারী তখন স্বাভাবিক হয়ে গিয়েছিল। সে ফিনিস্টকে এভাবে পড়ে থাকতে দেখে মনে করে হয়তো ফিনিস্ট মারা গেছে, তাই তার কাছে এসে রাজকুমারী কাঁদতে শুরু করে। তার চোখের পানি গড়িয়ে ফিনিস্টের চোখের উপরে পড়তেই তার চোখের দৃষ্টিশক্তি ঠিক হয়ে যায়। আর ঠিক তখনই ফিনিস্ট রাজকুমারীকে তার ভালো লাগার কথা জানায়। রাজকুমারী বলে, আমার অভিশাপের কারণে আমি চাইলেও তোমার সাথে থাকতে পারবো না। এটা বলে সে সেখান থেকে চলে যায়। আর রাজকুমারীকে হারিয়ে ফিনিস্টও মন খারাপ করে তার গ্রামে ফিরে আসে। দিন দিন সে রাজকুমারীকে হারানোর শোকে পাগলের মতো হয়ে যাচ্ছিল। অন্যদিকে বাবা ইয়েগা তখন আবারও যুবতী হওয়ার জন্য জাদুকরি রেসিপি বানানোর চেষ্টা করছিল। ঠিক তখনই সে একটা বইতে রাজকুমারীর অভিশাপ দূর করার একটা উপায় পেয়ে যায়। আর এটা দেখে ইয়েগা সাথে সাথে ফিনিস্টের সাথে দেখা করার জন্য চলে আসে। আর সে বলে রাজকুমারীকে এই অভিশাপটা ইচ্ছা করেই দেওয়া হয়েছিল, আর তাই এটা দূর করা সম্ভব। তাদের কথাবার্তা থেকে এটা স্পষ্ট বোঝা যাচ্ছিল এর পরের মিশনে তারা যে কোনো ভাবেই হোক রাজকুমারীর অভিশাপ দূর করবে। কিন্তু আমাদের আজকের এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। আর যদি আপনাদের এই গল্পটা পছন্দ হয়ে থাকে তাহলে পরবর্তী পার্ট রিলিজ হলে আমরা অবশ্যই সেটা আপনাদের জন্য নিয়ে আসবো, কিন্তু তার জন্য আপনাদের অবশ্যই কমেন্ট করে সেটা আমাদেরকে জানাতে হবে। আর আজকের গল্পতে আমরা দেখি ফিনিস্টকে তার চোখের আলো হারাতে হয়েছিল শুধু এটা বোঝার জন্য যে আসল শক্তি বাহুতে নয় বরং মনুষ্যত্বে থাকে। আমাদের জীবনেও যখন অন্ধকার নেমে আসে, যখন মনে হয় সবকিছু শেষ, হয়তো তখনই নিজের ভেতরের আসল আলোটা খুঁজে বের করার সেরা সুযোগ আসে। কারণ সবচেয়ে বড় যুদ্ধটা বাইরের কোনো দৈত্যদের সাথে না, বরং নিজের ভেতরের অহংকারের সাথে। আর সেই যুদ্ধে জয়ী হওয়াটাই আসল বীরত্ব। তাই সবসময় নিজেকে অহংকার থেকে দূরে রাখার চেষ্টা করবেন, এতটুকুই বলার ছিল। আর এখন চলে যাচ্ছি সরাসরি আমাদের মুভিম্যানের ফ্যান সেকশনে। আমাদের আজকে সেরা মন্তব্যকারী হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জসিম ভাই। তিনি বলেছিলেন, সবসময় মোবাইল নিয়ে থাকি, ভিডিও দেখি, কিন্তু কমেন্ট করি না, কিন্তু এই সিনেমার পরের বার দেখার জন্য কমেন্ট করলাম। যত দ্রুত পারেন দিয়েন। আপনাকে অনেক ধন্যবাদ জসিম ভাই। আর এভাবে আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভির গল্প। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই ভালোকে ভালোবাসবেন।